স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। তো আজ আমরা যে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা করব সেটা হলো এক্সাম ব্যাচ, রেসিডেন্সি এক্সাম ব্যাচ। এখানে আপনারা যে পরীক্ষা দিয়ে থাকেন তার মধ্যে কয়েকটা ভাগে ভাগ করা আছে। তো মূলত আমরা কিভাবে এক্সাম ব্যাচটি পরিচালনা করব এবং আপনারা কিভাবে এটা খুব সহজে পরীক্ষাটা দিতে পারেন সেটাই মূলত বলার চেষ্টা করব। তো শুরুতেই আমি যাচ্ছি যে আপনারা জানেন যে 4টা ফ্যাকাল্টি রেসিডেন্সিতে থাকে। তার মধ্যে একটা হলো ফ্যাকাল্টি অফ সার্জারি, মেডিসিন, বেসিক সায়েন্স, আর একটা হলো পেডিয়াট্রিক্স। তো আপনারা যখন এক্সাম ব্যাচে অ্যাডমিশন নেন তো সেই সময় আমরা আপনাদের কাছ থেকে সাবজেক্ট জেনে নেই, ফ্যাকাল্টিটা আমরা নিজেরা তখন বসিয়ে দেই। তো সাবজেক্টের মধ্যে যেমন এখানে দেয়া আছে রেসিডেন্সির মেডিসিনের যেই সাবজেক্টগুলো, এখানে মেডিসিনের টোটাল 20টা। তো প্রত্যেকের জন্যই, অর্থাৎ যিনি পালমোনোলজি পরীক্ষা দিবেন বা যিনি সাইকিয়াট্রি পরীক্ষা দিবেন, আপনারা যখন বিএসএমওতে মেইন পরীক্ষাটা দেন উনি একই প্রশ্নে পরীক্ষা দেন, এটা আপনারা জানেন। একই রকমভাবে ফ্যাকাল্টি অফ সার্জারি যদি আমি চিন্তা করি, সেখানেও দেখা যাচ্ছে টোটাল 22টা সাবজেক্ট আছে। তো এরা প্রত্যেকেই একই প্রশ্নে পরীক্ষা দিয়ে থাকেন এবং পাশাপাশি বেসিক সায়েন্স এবং পেডিয়াট্রিক্স সেক্ষেত্রেও একই রকম। তার মানে টোটাল প্রশ্ন সেট হয় 4টা, একটা হলো মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, আর একটা হলো বেসিক সায়েন্স। তো দেখা গেছে মেইন পরীক্ষা, আমি মানে মক টেস্ট বলেন অথবা মেইন পরীক্ষা বিএসএমও যেটা বলেন, এই জায়গার কথাটা যদি প্রথমে একটু বলি যে এখানে যে 200 প্রশ্ন রেসিডেন্সিতে থাকে অথবা এমফিল ডিপ্লোমাতে যে 100 প্রশ্ন থাকে, এটার স্ট্যান্ডার্ড এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি কিন্তু সেম এবং সিলেবাসও সেম এবং প্রশ্নের যে টেকনিক্যাল বিষয় বা কঠিন বলেন অথবা স্ট্যান্ডার্ড যেটাই বলেন না কেন, প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু একই রকম। মানে ডিপ্লোমা বলে বা এমফিল বলে যে আপনি মনে করবেন এখানে হয়তো একটু কম পড়লে হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। তাহলে এই যে আমি যদি রেসিডেন্সিকে আপনাকে এক্সাম্পল দিয়ে সামনে কথাগুলো বলি, আর ডিপ্লোমার ক্ষেত্রে আপনার নাম্বারগুলো শুধু 50% করে ফেলবেন। যদিও বিগত 2টা রেসিডেন্সি করোনা সিচুয়েশনের কারণে 100 নাম্বারে নেওয়া হয়েছিল, তো সেটা সামনে আসলেই আবার 200তেই কনভার্ট হবে বলেই ধারণা করছি আর কি। তো স্বাভাবিকভাবেই এই 200তে বেসিক যে পার্টটুকু আছে, বেসিক পার্ট বলতে আমরা এমবিবিএস ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এমবিবিএস ফোর্থ ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো থেকে অ্যারাউন্ড 155 থেকে 60 নাম্বার থাকে, 155 ধরতে পারেন। আর বাকি 40 থেকে 45 যেই নাম্বারটা থাকে সেটা ক্লিনিক্যাল মানে ফিফথ ইয়ারের জায়গাগুলো থেকে থাকে। তো যাই হোক, এই বেসিক পোর্শনের আবার আলাদা কিছু ডিস্ট্রিবিউশন আছে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, তারপর বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, তারপরে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এখানে একটা ডিস্ট্রিবিউশন আছে। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা নতুন যারা দিবেন বা যারা ক্লাসগুলো করেছেন আপনারা অবশ্যই জানেন ডিস্ট্রিবিউশন। তো এটা যে সবসময় স্ট্যাটিক থাকে ব্যাপারটাও সেরকম না। যেমন লাস্ট রেসিডেন্সিতে দেখা গেছে, যেটা যদিও আপনার 100 নম্বরের পরীক্ষা ছিল, সেখানে ফার্মাকোলজিতে দেখা গেছে আপনার মেডিসিনে আসছে 6টা, সার্জারিতে হয়তো আসছে 9টা, আবার বেসিকে আসছে 12টা। সো ওইটা আসলে ওইভাবে রেশিওটা আগে একটা স্ট্যাটিক ছিল, কিন্তু লাস্ট 2 থেকে 3টা সেশনে দেখা যাচ্ছে বিষয়গুলো আসলে সেরকম থাকছে না। কিন্তু আবার টোটালে গিয়ে বেসিক মানে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত এই সাবজেক্টগুলোতে অ্যারাউন্ড প্রায় 155 থেকে 160-এর মতো প্রশ্ন থাকছে। আর পাশাপাশি একটু বলে নিই, যারা বেসিক সায়েন্সে পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু মেডিসিন এবং সার্জারি দুইটাই পড়তে হয়। দেখা যায় যে আপনাদের ক্লিনিক্যাল অংশটা হয়তো 45 থেকে 50 থাকে না,
বা 40 থেকে 45 থাকে না, সেখানে 30 থেকে 35টা থাকে। তো ওখানে দেখা যায় যে আপনার মেডিসিন থেকে 18টা এবং সার্জারি থেকে 12 থেকে 14টা প্রশ্ন থাকে। এটা হলো একটা ইনফরমেশন। আরেকটা বিষয় যদি আপনাদের বলে দিই যে মেডিসিনের যে জায়গাটা কার্ডিওলজি, এন্ডোক্রাইন, তারপরে আপনার রেসপিরেটরি, রেনাল, জিআইটি, নিউরোলজি, এই 6টা জায়গা আপনি যেই ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন না কেন আপনার এইটা জানা লাগবে। এটা সার্জারি ফ্যাকাল্টি হলেও জানা লাগবে, আপনার পেডিয়াট্রিক্স দিলেও আপনার সেটা পড়তে হবে। দেখা যাচ্ছে যে এই যে 6টা বললাম এখান থেকে অ্যারাউন্ড প্রায় 8 থেকে 9টা প্রশ্ন চলে আসে, যারা সার্জারিতে পরীক্ষা দিচ্ছেন তাদেরও চলে আসতেছে। তো হয়তো মনে হচ্ছে কার্ডিও থেকে একটা, হয়তো মনে হচ্ছে নিউরো, কিন্তু এই 8-9টা প্রশ্ন কিন্তু আসলে অনেক। হ্যাঁ, আর মেডিসিন ফ্যাকাল্টি তো মাস্ট এগুলো একটা ক্লিনিক্যালের বড় অংশ কভার করবে। যাই হোক, ভূমিকা কথাবার্তা অনেকক্ষণ বললাম। এবার আমরা আসি যে আমরা কিভাবে এই পরীক্ষাটা পরিচালনা করব। তার মধ্যে ম্যাট্রিক্স পয়েন্টে আপনারা এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা কন্টেন্ট লিস্ট পেয়ে থাকেন। যে আমরা তো শুরু করি ক্লাস টেস্ট থেকে, মানে পূর্ণাঙ্গ যে পরীক্ষাটা থাকে। তো ক্লাস টেস্ট থেকে শুরু করার আপনাদের জন্য একটা বড় সুবিধা যেটা হলো যে এখানে যেই টোটাল লেকচার সংখ্যা দেখছেন, এটা অলরেডি আপনারা গ্রুপ থেকে কালেক্ট করতে পারেন, বা যারা অ্যাডমিশন নিচ্ছেন তারা অফিস থেকেও কালেক্ট করতে পারেন, অথবা অনলাইনে আমরা গ্রুপগুলোতে এটা দিয়ে থাকি। তো 1 থেকে 26 পর্যন্ত সবার জন্য একই লেকচার, হ্যাঁ, একই লেকচার, এবং 1 থেকে 26 পর্যন্ত এটাই হলো ওই যে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার বলেছিলাম বেসিক পার্টটুকু, প্রায় 155 অ্যারাউন্ড সিলেবাস কভার করে 1 থেকে 26। আর বাকি ফ্যাকাল্টি অফ সাবজেক্টের জন্য 5টা ক্লাস, ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্সের জন্য 8 ক্লাস, 8, মেডিসিনের জন্য 6টা এবং পেডিয়াট্রিক্সের জন্য 4টা ক্লাস। তো এই হলো টোটাল ক্লাসের হিসাবটা। তো আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ক্লাস টেস্ট আছে প্রত্যেকটার জন্য, এবং ক্লাস টেস্টের নাম্বার হলো 25। তার মানে টোটাল আপনি অ্যারাউন্ড প্রায় 32-এর মতো ক্লাস টেস্ট আপনি দিতে পারছেন। তো আমরা এখন যেহেতু করোনা সিচুয়েশনটা কিছুটা হলেও ভালো, তো অফলাইন এবং অনলাইন দুইভাবেই আপনি এই পরীক্ষাটা দিতে পারেন। তো এরপরে আমরা চলে যাব হলো হাফ সাবজেক্ট ফাইনাল। হাফ সাবজেক্ট ফাইনালটা কীরকম, এটাও একটা প্যাটার্ন অলরেডি দেওয়া আছে। দেখেন, হাফ সাবজেক্ট ফাইনাল 1, এখানে কি থাকবে, কোন কোন লেকচার থাকবে? এখানে থাকবে লেকচার 3, 4, 9। তাহলে আপনি মিলিয়ে নিতে হবে আগের যেই কন্টেন্ট লিস্টটা আছে। 3-এ আছে হলো জেনেটিক্স, হেমোডাইনামিক্স, 4-এ আছে সিস্টেমিক প্যাথোলজির জায়গাটা, নিউপ্লাসিয়া, আর একটা হলো 9 আছে হলো মাইক্রোবায়োলজির একটা চ্যাপ্টার, মাইকোলজিগুলো। তার মানে এই 3টা মিলে আমরা একটা হাফ সাবজেক্ট ফাইনাল তৈরি করেছি। এইভাবে প্রত্যেকটা হাফ সাবজেক্ট ফাইনাল 2, হাফ সাবজেক্ট ফাইনাল 3 লেকচার নাম্বার দিয়ে আছে, আপনার বুঝতে সুবিধা হবে। এইটা হলো নাম্বার 50 নাম্বার। আমরা আপনাকে যখন ওএমআরে দিবেন সেখানে 45-এর মতো আপনারা মিনিটের মতো সময় পাবেন 50টার জন্য। যাই হোক, অনলাইন এবং এখানে আমরা ওই হিসাব করেই নাম্বারটা দেয়া থাকে, যাতে আপনি অ্যাপ্রোপ্রিয়েটভাবে সেটা কমপ্লিট করতে পারেন। এবং মনে রাখতে হবে যে আপনি যখন ওএমআরে পরীক্ষা দিবেন অবশ্যই সব বল পয়েন্ট কলম দিয়ে এখন থেকে ফিল আপ করতে হবে। এবার আসি আমরা হাফ সাবজেক্ট ফাইনাল এর মাঝেই আমরা কিছু পরীক্ষা, 3টা পরীক্ষা, যে কুইক রিভিশন 1, কুইক রিভিশন 2, কুইক রিভিশন 3। কুইক রিভিশন এক্সামটা কি? এটা হলো ম্যাট্রিক্সের একটি বই, যেটা বিগত বিএসএমএর যে প্রশ্নগুলো ছিল, যেসব সেশনের 12টা বছর, মানে প্রায় অ্যারাউন্ড 22 থেকে 24টা সেশনের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর, সেটা চ্যাপ্টার ওয়াইজ সেখানে দেয়া আছে, মানে বিগত বছরের প্রশ্নের একটা ব্যাংক। তো এইটা নিয়ে আমরা 3টা পরীক্ষা নেব। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের কাছে এখন থেকেই আছে, কারণ এটা বইতে যেহেতু মার্কেটে অনেক আগে থেকে আছে, তার মানে এখন থেকে আপনার কাছে আছে। আপনি এইটা নিজে আপনার ওই প্রিপারেশনের সাথে সাথে এটাকে পড়ে ফেলতে হবে, বিগত বছরের প্রশ্নগুলো কেমন আপনার প্যাটার্ন আসে, কী টেকনিকে আসে। এখান থেকে
প্রশ্ন আগে যেরকম বিগত প্রশ্ন সলভ করলে একটা ভালো প্রশ্ন হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এখন যেটা হলো স্টেম হয়তো আপনি কমন পাচ্ছেন না, কিন্তু আপনি টপিকগুলো কমন পাবেন। এবং এটা সলভ করলে সুবিধা হইল যে স্যাররা কোন প্যাটার্নে কি স্টাইলে কতটুক ডেপথে গিয়ে প্রশ্ন করে এটা আপনি ধরতে পারছেন কি না, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি একটা টপিক পড়লেন, টপিক পড়ার পর আপনি প্রশ্নগুলো সলভ করতে গেলেন, তো আপনার জন্য তো সেই প্রশ্নগুলো তখন আসলে নতুন, তাহলে আপনি সেটা আসলে ঠিকভাবে করতে পারছেন কি না, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আমরা এই 100 নাম্বারের 3টা পরীক্ষা আমরা 90 মিনিট করে ঠিক করেছি। তো 200 নাম্বারের মানে হলো 180, তাই ঠিক আছে, আপনি ওএমআরে যখন দিবেন তখন 90 পাবেন, কিন্তু যখন আপনি অনলাইনে যদি দিতে চান সেক্ষেত্রে আমরা একটু টাইম কমাই দিব, কারণ গোল্লা ভরাট করতে তো আপনার কিছু সময় লাগে। অনলাইনে তো সে গোল্লা ভরাট করতে হয় না, এটা ক্লিক করলে হয়ে যায়। দেন আমরা যাব সাবজেক্ট ফাইনাল। সাবজেক্ট ফাইনালে এইখানেও আমরা প্যাথো মাইক্রোভাবে ভাগ করেছি এবং অ্যানাটমিকে দুটাভাবে ভাগ করেছি। 2টা পরীক্ষা নিয়ে আমরা 100 নাম্বারের, যেহেতু এটা একটা কঠিন জায়গা, সো আপনি যাতে প্রিপারেশনটা একটু ভালোভাবে নিতে পারেন সেই জন্য আমরা 1-এর মধ্যে কোন কোন লেকচার থাকবে, 2-এতে কোন কোন লেকচার থাকবে সেটা একটা খুব সুন্দর কাঠামো এখানে করে দেওয়া আছে, সমস্যা হবে না। লাস্ট হলো মডেল টেস্ট। মডেল টেস্ট নিয়ে একটু কথা আছে, সেটা হলো আমরা গত 4টা সেশন ধরে চেষ্টা করছি, মানে করেছি মডেল টেস্ট বা মক টেস্টের জায়গাটা একটা পরীক্ষা, মেইন পরীক্ষার যেই পরিবেশ তৈরি হয় সেই পরিবেশ নিয়ে আসা, এবং সেটাতে আমরা ইনশাল্লাহ সাকসেসফুল। কীরকম, আপনি হাতিরপুল ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ এবং আপনার অনলাইনে এই মক টেস্ট একই সময় একই দিনে শুরু হয়, এবং ওএমআর ফর্মে সেখানে আমাদের ইনভিজিলেটর যারা মেন্টর যারা আছেন তারা গার্ডে থাকেন। আপনি দেখা যায় সেদিন কিছু না কিছু ভুল করেন, তো এটা সেন্ট্রালি নেওয়ার উদ্দেশ্য হলো সেই পরিবেশটা পেয়ে যাতে আপনি পরীক্ষার দিন, মেইন পরীক্ষার দিন যে ভুলগুলা করতেন সেটা যাতে এখানেই শেষ হয়ে যায়, এবং সেই পরীক্ষা দিয়ে দেখা গেছে যে খুব ভালো একটা রেসপন্স তৈরি হয়েছে, যারা চান্স পাচ্ছেন বা ভালো একটা প্রিপারেশন নিয়ে সে পরীক্ষাটা দেন, এবং সেটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন প্রত্যেকটাই থাকে আমাদের। এবং সেই পরীক্ষায় যেমন লাস্ট 100 নাম্বারের যেই মক টেস্টগুলো ছিল 65 থেকে 75 হলে অ্যাভারেজ। এমন কোনো পরীক্ষা দেওয়া উচিত না যেখানে আপনি দেখা যায় 95 96 হায়েস্ট উঠতেছে, সেটা তো আসলে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলো না, আপনার পরীক্ষার মেইন পরীক্ষাতে এরকম পাবেন না। সো একটা অ্যাভারেজ নাম্বার থাকে 65 থেকে 75 78, এইটা হলো হ্যাঁ আপনি ঠিক আছে, ভালো একটা আপনি প্রিপারেশন আপনার হয়েছে, সেভাবেই আসলে আগানো উচিত। তো যাই হোক, আমরা এই মক টেস্টের বিষয়টা গেলাম। এখন আপনাকে আমি আরেকটা একটু পরিসংখ্যান দেখাই, সেটা হলো একটু বোর্ডে আসি। আপনি যখন ক্লাস টেস্ট দিবেন 25 নাম্বারে, এবং আপনি প্রথম সপ্তাহ থেকে আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আসলে আপনার প্রিপারেশনটা কোন লেভেলে আছে। আপনি যেভাবে নিজে পড়াশোনা করেন বা অন্য কোথাও ক্লাস করে পড়াশোনা করেন, আপনাকে বুঝতে হবে যে আপনার প্রিপারেশন লেভেলটা আসলে কি অবস্থায় আছে। তো যদি ঘাটতি থেকে থাকে তাহলে কিভাবে বুঝবেন? ক্লাস টেস্ট পরীক্ষাগুলোতে যদি আপনি, আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা হলো 21+, একটা হলো 18 থেকে 20, আর একটা হলো 17 বা তার নিচে। এই 3টা প্যাটার্নে ভাগ করা আছে। যদি আপনি 21 পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার, 21 বা তার বেশি পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে না ঠিক আছে, আপনি ওই লেকচারটা ভালো মতো পড়াশোনা করেছেন। যদি আপনি 18 থেকে 20 পান তাহলে বুঝতে হবে যে পড়েছেন কিন্তু আবার পড়তে হবে আপনাকে, এটা মানে লাইনে আছেন আর কি, আপনি পড়াশোনা সেই চ্যাপ্টারের মানে লাইনে আছেন। আর যদি 17 বা তার নিচে তাহলে বুঝতে হবে যে সেই চ্যাপ্টার আসলে আপনার পড়া হয় নাই, আপনাকে নতুন করে আবার ভালোভাবে পড়তে হবে। সো আপনার কিন্তু প্রতি সপ্তাহে বা যখনই আপনি ক্লাস টেস্ট দিচ্ছেন সেই চ্যাপ্টার সম্পর্কে আপনি বুঝে যাচ্ছেন যে আসলে আপনার পড়াশোনার লেভেলটা ওই চ্যাপ্টারের জন্য কি অবস্থায় হয়েছে, এবং এটা অবশ্যই মেনটেন করতে হবে আপনাকে। আমরা যেভাবে যে কন্টেন্ট লিস্টটা সাজিয়েছি 32টা, এখানে কোনো লেকচারকে ইগনোর করার কোনো ধরনের সুযোগ নেই। খুব জেনে বুঝে প্রতিটা জায়গায়, আগে যেমন দেখা যেত ল্যাবটেক কেউ পড়তো না, জেনেটিক্সটা অত ভালো পড়তো না, ইমিউনোলজিটা হয়তো পড়া হইতো না, কোথাও থেকে বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই।
সো আমাদের এই কম্প্যাক্ট যে কন্টেন্ট লিস্টটা আছে, আপনার 32টা অ্যারাউন্ড যেই লেকচার আছে প্রত্যেকটাই আপনাকে সেভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আর এর পাশাপাশি আমরা অনেকেই বলি যে এই যে যেই পরীক্ষাগুলো হচ্ছে এটা সলভ ক্লাস নিয়ে আমার একটা কথা আছে। প্রথম কথা হলো, একটা কোশ্চেন সলভ ক্লাস এটা আসলে একটা অনেক বড় বিষয়। কীরকম বড় বিষয়, যে প্রতিটা কোশ্চেন ধরে ধরে যখন আপনি একটা সত্যিকারের যদি আসলে সলভ ক্লাস কেউ নিতে চান, তাহলে তো এটা আসলে বিশাল বড় একটা ক্লাস হয়ে যাবে, তাই না? একটা চ্যাপ্টার থেকে 25টা প্রশ্ন সলভ করতে গেলেই তো সব দিক থেকেই আপনাকে সেটাকে ঘুরে আসতে হবে। তো আমাদের যেই ক্লাস প্রোগ্রামের ব্যাচগুলো আছে সেটা তো আসলে একটা পূর্ণাঙ্গ ক্লাস প্রোগ্রাম, সাথে এক্সাম সেখানে থাকে। আর শুধু যারা এক্সাম দিচ্ছেন আপনাদের জন্য একটা সলভ ক্লাস যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। ক্লাস টেস্টে যেহেতু 25 নাম্বার এগুলো থাকে, তো সেখানে আমরা চেষ্টা করছি যে অ্যারাউন্ড যে আপনাদের ক্লাস টেস্ট 30 থেকে 32টার মতো ক্লাস থাকে, আমরা যতটুকু সম্ভব সেখানে সলভ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো ওই জায়গাটাতে আপনারা সেগুলো দেখবেন, দেখার পরে আমার মনে হয় যে কিছুটা হলেও অবশ্যই উপকৃত হবেন। আর যারা সময় পাবেন যে ক্লাস প্রোগ্রামে ক্লাস করার জন্য, যখন দেখবেন যে আপনার পরীক্ষার ইয়াটা খুব একটা ভালো হচ্ছে না বা কয়েকটা চ্যাপ্টার ভালো হচ্ছে না বা আপনার ঠিকমতো পড়াশোনা আসলে ওইভাবে গাইডেন্সটা হচ্ছে না, অবশ্যই আমাদের ক্লাস প্রোগ্রামে জয়েন করবেন, সেটা অনেক বেশি উপকৃত হবেন। তো যাই হোক, আমরা পরীক্ষা আপনি অনলাইনে কিভাবে দিবেন সেটা একটা ভিডিও টিউটোরিয়াল আমরা শেয়ার করি, গ্রুপে করি। হ্যাঁ, আপনারা ইউটিউবে লিংক আছে, সেটা অবশ্যই আপনারা সেটা দেখবেন। আর পাশাপাশি পরীক্ষা দেওয়ার সময় কিছু, এটা আমাদের মডেল টেস্টের একসাথে পরীক্ষা দেওয়ার কিছু ছবি ছিল, যেটা বলছিলাম অনলাইন এক্সামে আপনি কিভাবে অ্যাড হবেন সেটা একটু দেখাই দিই। কিভাবে আপনি পরীক্ষা দিবেন, যারা অনলাইনে দিবেন, এই হলো একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা গুগলে টাইপ করে আপনি যখন যাবেন তখন আপনার কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি পাসওয়ার্ড চাইবে, যেটা অফিস আপনাকে দিবে রেজিস্ট্রেশন করার পরে, অ্যাডমিশন নেওয়ার পরে। সেটা দিয়ে এন্ট্রি করলে আপনি তখন প্রশ্নের একটা অবয়ব পাবেন সেখানে। তো সেটা কিভাবে পরীক্ষা দিতে হয় সেটার একটা অনলাইন ভিডিও আমাদের কাছে আছে, আপনাকে সেটা দেওয়া হবে। এবং আরেকটা কথা জানায় রাখি যে আপনি যখন যে কোনো একটা পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে অটো সেটা টাইম কাউন্ট হতে থাকবে, সেটা আপনি ওই টিউটোরিয়াল ভিডিওতে পাবেন। এটা বলার এখানে উদ্দেশ্য হলো টাইম শেষ হওয়ার পরপরই আপনার সেটা সাবমিট হয়ে গেল, অথবা তার আগেও আপনি সাবমিট করতে পারলেন, কিন্তু একই পরীক্ষা আপনি কিন্তু আবার রিটেক দিতে পারবেন, মানে আবার দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে প্রথমবার যেটা দিয়েছেন সেটার নাম্বারই আপনার মেধা তালিকায় আসবে। দ্বিতীয়বার বা তৃতীয়বার চতুর্থবার যতবার দিবেন আপনি নিজে নাম্বার জানতে পারবেন, কিন্তু মেধা তালিকায় সেটা আসবে না, প্রথমবার যেটা দিয়েছেন সেটাই আসবে। এটা গেল একটা। এবং এই অ্যাকাউন্টের ভেতরেই আপনি যখন যাবেন সেখানেই আপনার শিডিউলগুলো পাবেন, আলাদা বাটন দেওয়া আছে, সেখানে আপনি বিভিন্ন নোটিশ বা ম্যাটেরিয়াল যেটা আছে সেটা পাবেন। এবং যেই ক্লাস টেস্টগুলোর আমরা সলভ ক্লাস দিব আপনাদের, যেগুলো গুরুত্বপূর্ণ, সেই সলভ ক্লাসগুলো আপনি একটা বাটন থাকবে, সেখানেই আপনি অটো পরীক্ষা দেওয়ার পরে পাবেন। পরীক্ষা দেওয়ার পরে সেটা বাটনটা ভিজিবল হবে এবং আপনি সেখানে দিতে পারবেন। তো যাই হোক, এই নিয়ে আমাদের একটা ভিডিও টিউটোরিয়াল আছে কিভাবে আপনি অনলাইন পরীক্ষাটা দিয়ে থাকবেন। এরপরে শিডিউলের যে ব্যাপারটা, মানে কবে কখন কিভাবে পরীক্ষা হয়, মানে কয় তারিখে পরীক্ষা হয়, তো শিডিউলগুলোর জন্য আমাদের ম্যাট্রিক্সে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের তো বেশ কয়েকটা গ্রুপ হয়ে গেছে, তো এখন আসলে আরেকটু বেশি সাজানোর চেষ্টা করছি। তো এই যে গ্রুপ যেটা দেখছেন, ম্যাট্রিক্স ক্লাস, এক্সাম শিডিউল, যেটা রেসিডেন্সি, এফসিপিএস, এমপিএইচ, এমফিল ডিপ্লোমা, এখানে শুধুমাত্র শিডিউল পোস্ট হয়। স্ক্যাজুয়াল যেটা বলি আর কি আমরা, সেটা এখানে শুধু পোস্ট করা হয়। এই কয়েকটা প্রোগ্রামের জন্য আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত যে ব্যাচ আছে সেই ব্যাচের স্ক্যাজুয়াল আপনি সেখানে পেয়ে যাবেন। তো এই হলো
আমাদের এক্সাম ব্যাচ নিয়ে একটা ইন্ট্রো। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ইনশাল্লাহ চেষ্টা করবেন যে যারা ঢাকার বাইরে আছেন বা দূরে আছেন, আপনারা আমাদের সাথে কথা বলার একটু চেষ্টা করবেন। এতে করলে সাইকোলজিক্যালি অনেক বেশি বুস্ট আপ হওয়া যায় এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আমরা সেটা আপনাদের দিতে পারি। সামনাসামনি সেটা আসলে অনেক কিছু পসিবল হয়। আপনারা টেক্সট করেন, মোবাইলে ফোন দেন, এখানে আসলে অনেক সময় নেওয়াটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাকে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তবে সামনাসামনি দেখা করলে অনেক কিছু, সামনাসামনি 10 মিনিট কথা বললে সেটা মোবাইলে মনে করেন যে আপনার 4-5 ঘন্টার সমান। ঠিক আছে? সো প্রতি সপ্তাহে আমি 2 দিন আপনাদের জন্য সময় দিয়ে থাকি হাতিরপুল ব্রাঞ্চে। আপনারা অফিসে ফোন করে সেই সপ্তাহের কবে আমি থাকছি সেটা জেনে নিতে পারবেন, অথবা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জেনে নিতে পারবেন যে আমার সাথে কবে দেখা করা যাচ্ছে। তো যেমন এই সামনের বৃহস্পতিবার আমি একটা সময় দিয়েছি, অফিসে আমি জানিয়ে রাখি সেটা, তো সেখান থেকে তারা সেভাবে আপনাদের জানিয়ে দিতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে প্রিপারেশন সেটা অবশ্যই ভালো হবে, এবং চেষ্টা করবেন আমাদের সাথে কন্ট্যাক্টে থাকার জন্য। এতে করে আপনি বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন এবং আমরা চেষ্টা করি আপনাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য শুভকামনা।